হ্যালো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যায়। কেমন আছো সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি, আমি ভালো আছি। আমাদের পার্টিসিপেন্ট আরো বাড়বে, তাই না? 16 জন এখন দেখছি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, আমরা মোশনাল ইএমএফ পড়ছিলাম গত ক্লাসে, তাই না? আমাদের এটা হয়ে গেছিল সম্ভবত। মোশনাল ইএমএফ কি ছিল? যে মোশন থাকার জন্য যে ইএমএফ, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তোমরা যদি একটা কন্ডাক্টরকে মোশনে রাখতে পারো, তাহলে সেখানে একটা ইএমএফ তৈরি হয়, যেটাকে আমরা বলি মোশনাল ইএমএফ। মানে মোশনে থাকবে যতক্ষণ, যতক্ষণ ভেলোসিটি থাকবে ততক্ষণ তার ইএমএফ থাকবে। তো এটা আমরা গত ক্লাসে পড়েছি, এবং এটার একটা এক্সপ্রেশন আমরা বের করেছিলাম যে মোশনাল ইএমএফ এর ভ্যালু হচ্ছে বিএলভি। ডেল ভি যেটা আমাদের মোশনাল ইএমএফ হয়, তাহলে এটা সমান হচ্ছে বিএলভি। এটা আমরা দুইভাবে প্রমাণ করেছিলাম, এটা হয়তো তোমাদের মনে আছে এখনো, আশা করি। কারো কোনো কি প্রবলেম আছে এখানে মোশনাল ইএমএফ এ, অথবা এর আগেরও কোনো ক্লাসেও যদি প্রবলেম থাকে বলতে পারো। আজকে আমাদের প্রায় 1 মাস পরে ক্লাস হচ্ছে, অনেক কিছু হয়তো মনে নাই আর কি তোমাদের। তো প্রবলেম থাকলে বলতে পারো আর কি। সম্ভবত নেই। আচ্ছা, আমাদের লেন্স ল আমরা এটা কি পড়েছিলাম? এটা আমরা পড়িনি। না স্যার, পড়া হয়নি। লেন্সের ল এটা আমরা পড়িনি, তাহলে এটা আমরা আজকে পড়ি। আমরা ফ্যারাডে ল এর যে ইকুয়েশন আমরা দেখেছিলাম, সেখানে ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি, মানে ইএমএফ ইকুয়ালস টু ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এবং তার সাথে একটা নেগেটিভ সাইন। তো এই নেগেটিভ সাইনটা মূলত ফ্যারাডে ল থেকে আসে না, এটা মূলত লেন্সেস ল থেকে আসে। তো এটা মনে হতে পারে যে আমরা কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারি করি, তাহলে আমাদের একটা ইএমএফ পেয়ে যাচ্ছে আর কি। মানে একটা, মনে করো একটা কয়েলের আশেপাশে যদি একটা চুম্বককে মুভ করাই, অথবা একটা চুম্বকের আশেপাশে যেটা একটা কয়েলকে মুভ করাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে একটা ইএমএফ এখানে জেনারেট হচ্ছে। তো কোনো কিছু কাজ করা ছাড়াই আমাদের মনে হচ্ছে যে এই ইএমএফটা হয়তো বা জেনারেট হয়ে যেতে পারছে আর কি। তো আসলে এটা না, এখানে কিছু একটা কাজ করতে হয়, এবং আমরা যে কাজ করে ওই ইএমএফটা জেনারেট করছি, এই ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন যেটা, এটা সেই ইএমএফ মানে ওই চেঞ্জটাকে বাধা দেয় আর কি। এই জিনিসটা মূলত লেন্জেস ল থেকে আসে, এবং সেই কারণে আমাদের এখানে নেগেটিভ সাইনটা। লেন্জেস ল যেটা বলে যে যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তার যে কারণে তৈরি হয়, ওই কারণটাকে সে অপোজ করে আর কি, বাধা দেয়। তো মনে করতে পারো যে কোনো একটা ম্যাগনেট, এটা যদি চেঞ্জ করার জন্য, এটা একটা কয়েলের পাশে যদি একটা ম্যাগনেটকে মুভ করার জন্য যদি এই ইএমএফটা জেনারেট হয়, তাহলে মুভটা হতে পারে একবার কাছে নিয়ে আসা বা দূরে নিয়ে যাওয়া। তাহলে এটা বাধা দিবে কিভাবে? যখন কাছে নিয়ে আসতে চাইবে, তখন তার অপোজিট পোল এখানে তৈরি করে যাতে সে রিপালস করে, এটা তাহলে বাধাপ্রাপ্ত হচ্ছে। আবার ম্যাগনেট যখন দূরে যাবে,
তখন কয়েলের এখানে একটা আবার সিমিলার কোনো একটা পোল তৈরি করা, যেটা করে এটা অ্যাট্রাকশন হবে এবং এই দূরে যাওয়াটা বাধাগ্রস্ত হবে। এই কাজটা মূলত হয় এবং এই জন্য এই নেগেটিভ সাইনটা এখানে দেখায় যে ইনডিউসড ইএমএফ এর যে চেঞ্জ, মানে যেটা হয়, ডিরেকশন যেটা হয় কারেন্টের, এটা যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটাকে বাধা দেয়, মূলত এই কারণে এটা নেগেটিভ সাইনটা। তা এটার জন্য আমরা একটা এক্সাম্পল করতে পারি এই লেনজেস ল। এটার এক্সাম্পল হতে পারে এরকম, মনে করো এটা একটা কপার বা যে কোনো একটা অ্যালুমিনিয়ামের একটা কয়েল। আমরা কি জানি কপার কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কেউ কি বলতে পারবা? কপার বা তামা নন ম্যাগনেটিক। নন নন ম্যাগনেটিক ম্যাগনেটিক। ম্যাটেরিয়াল। মানে এটা হলো যে এটা যদি চুম্বকের আশেপাশে নিয়ে যাই আমরা, তাহলে এটা চুম্বকে আকর্ষণ করে না, কিন্তু এটা কারেন্ট ফ্লো করে। এটা কন্ডাক্টর, যেহেতু এটা মেটাল অবশ্যই এটা একটা কন্ডাক্টর, খুব ভালো কন্ডাক্টর। তো কপারে একটা টিউব যদি আমরা নিই, এটা একটা টিউবের ক্রস সেকশন আমরা এখানে দেখেছি। এই টিউবের মাঝে যদি একটা ম্যাগনেটকে ছেড়ে দাও, তাহলে কি হবে বলতে পারবা? এটা কি, এটা ম্যাগনেটটা যদি টিউবের বাইরে ছাড়তাম তাহলে যে স্পিডে পড়তো, এখানে কি একই স্পিডে পড়বে না আরো কম বা বেশি স্পিডে পড়বে? কম স্পিডে স্যার পড়বে, কম স্পিডে পড়বে। কম অনেক স্পিডে ধীরে। পড়বে। কারণটা কি? কারণটা ম্যাগনেটিক, মানে নিচের দিকে মোশন হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে কাজ করবে, অর্থাৎ তার যে এমজি ভরে পড়তেছে তার বিপরীতে একটা ভর থাকবে, উপরে বল থাকবে, সেজন্য সে কম। আচ্ছা, হ্যাঁ, সেটা সেটা হচ্ছে মূলত ইনডিউসড কারেন্টের জন্য, তাই না? আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। যখন এই ম্যাগনেটটা নিচে পড়ছে, তাহলে ম্যাগনেটটা যদি নিচে পড়ে, তাহলে ম্যাগনেটের সাথে যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড আছে, এটা মনে করো এন পোল, এটা এস পোল, তাহলে এন পোল থেকে বের হলো, এস পোলে ঢুকলো, তাই না? এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এভাবে আস্তে আস্তে, তোমরা কি কার্সর দেখতে পাচ্ছ আমার? স্যার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো ঠিক এইভাবে ভ্যারি করবে। তাহলে এইভাবে যদি ঘুরে, তাহলে যখন ম্যাগনেটটা নিচে নামছে, তাহলে ওর সাথে সাথেই ওই যে এখানে একটা এরকম কাল্পনিক একটা লুপ চিন্তা করো, সেই কাল্পনিক লুপটাও নিচে নামবে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে এই পয়েন্টে বা এই পয়েন্টে, যে পয়েন্টে বলে একটা পয়েন্ট যদি আমরা এখানে ধরে নিই, সেই পয়েন্টে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ চেঞ্জ হচ্ছে। আর ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয়, তাহলে সেখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে একটা কন্ডাক্টর যদি এখানে থাকে বা একটা ক্লোজড লুপ যদি থাকে, তাহলে এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হয়। এখন সেই ইনডিউসড ইএমএফ এর জন্য যে ইনডিউসড কারেন্ট, এটা কোন দিকে হবে? এটা কি এরকম এই টিউবের লম্বালম্বি বরাবর হবে নাকি টিউবের সাথে আড়াআড়ি ভাবে হবে? এটা এটা হচ্ছে একটা চিন্তার বিষয়। আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো একটা কন্ডাক্টরে, মানে একটা ক্লোজ লুপে যদি চেঞ্জ হয়, ভ্যারি করে, তাহলে এখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয় এবং একটা ইনডিউসড কারেন্ট ফ্লো করে। তো এই কারেন্টটা ফ্লো কোন ডিরেকশনে করবে তোমাদের কি মনে হয়? আমরা যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা জানি, এফ ইকুয়ালস টু কিউ ভি ভি এর জন্য এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা, সেই অনুযায়ী আমরা ফলো করব, তাই না? আমাদের এটা হচ্ছে ফোর্স চার্জের উপরে, তারপরে মাঝে কোনো জায়গাতে চার্জের ভ্যালুটা আছে কিউ, যেটা আমরা স্কেলার কোয়ান্টিটি, আমরা ডিরেকশন দেখাচ্ছি না। তারপরে হচ্ছে এই আঙ্গুল, তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, তাই না? ভেলোসিটির পরে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এফ ইকুয়ালস টু কিউ ভি বি, এফ ইকুয়ালস টু কিউ ভি, সরি, এফ ইকুয়ালস টু কিউ ভি বি, এইভাবে। তো তাই যদি হয়, আমরা মনে করো যে ম্যাগনেটটা নিচে নামছে, তাহলে ভি কোন দিকে? ভি হচ্ছে নিচের দিকে, তাহলে ম্যাগনেটের স্পিড হলো এদিকে। এখন ম্যাগনেটটা যদি নিচের দিকে যায়, তাহলে আমাদের তারটা যাচ্ছে মূলত উপরের দিকে। তাহলে তার যদি উপরের দিকে হয়, তাহলে আমাদের ভি এর ডিরেকশন হলো উপরের দিকে। তাহলে এখন বি কোন দিকে হবে? বিটা হচ্ছে আমাদের নিচের দিকে। তাহলে বি যদি নিচের দিকে হয়, তাহলে দেখো আমাদের এই যে বৃদ্ধাঙ্গুল যেটা, সেটা কিন্তু ওই দিকে ফোর্স ডিরেকশন দিচ্ছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জের জন্য। তাহলে নেগেটিভ চার্জের জন্য উল্টা হবে, তাহলে এই আঙ্গুলের উপরের দিকে। তার মানে হলো এটা মূলত এই, এরকম যদি একটা রিং আমরা কল্পনা করি, এই রিং বরাবর এই চার্জ গুলো ফ্লো করবে, এই রিং বরাবর চার্জ গুলো ফ্লো করবে। বুঝছো কি ডিরেকশনটা এরকম কেন হলো? আচ্ছা, আমরা এটা পরে আর একটা ফিগার আছে, আমরা এই ফিগারে গেলে একটু ক্লিয়ার হবো। তো এটা মনে রাখো যে একটা ম্যাগনেট যদি এরকম ভাবে নিচে আস্তে আস্তে পড়তে থাকে একটা টিউবের মধ্যে দিয়ে, তাহলে এখানে যে কারেন্ট গুলো তৈরি হবে, ইনডিউসড কারেন্ট যে ভ্যালু গুলো তৈরি হবে, সেটা মূলত এরকম ভাবে ক্রস সেকশনাল ভাবে এই রিং আকার এরকম ভাবে ফ্লো করবে। তো এইভাবে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে সেই কারেন্ট ফ্লোর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তুমি আবার পাবা। আমরা জানি যে একটা ইনডিউসড, যে ইনডিউসড কারেন্ট হোক বা যে কোনো কারেন্ট হোক, একটা চার্জ যদি ফ্লো করে, তাহলে সেই চার্জের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আবার কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের জন্য আমরা রাইট হ্যান্ড রুল ফলো করব। এরকম ভাবে যদি একটা তার বরাবর যদি বৃদ্ধাঙ্গুলি এদিকে নিয়ে নিই, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে, সেদিক বরাবর বৃদ্ধাঙ্গুলিকে নিই, তাহলে বাকি আঙ্গুলগুলো যে দিকটা শো করে সেটা হচ্ছে মূলত ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন।
তার মানে এই আঙ্গুলটা যদি এদিকে যায় তাহলে এদিকে আছে এস পোল এন পোল আর এদিকে আছে এস পোল, এভাবে যাবে। তাহলে আমাদের মূলত এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উপরের দিকে। এখন উপরের দিকে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয় তাহলে আমাদের উপরের দিকে তুমি একটা মূলত একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, নিচের দিকে একটা ফোর্স পাচ্ছ যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, এটা এর এর মাস আর কি। আর উপরের দিকে তুমি ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তুমি আরেকটা ফোর্স তুমি ওদিকে পাবা, সেটা হচ্ছে আমাদের এফ ডি ইকুয়ালস টু কেডিভি। এখন এই ফোর্সটা কোথা থেকে আসলো? এই ফোর্সটা হলো এখানে যেটা ম্যাগনেট, ওই ম্যাগনেটটা যখন তোমার নিচে এরকম ভাবে ফ্লো করছে মানে পড়ছে আর কি এর মধ্যে দিয়ে, এই সময় একটা কারেন্ট জেনারেট হলো। ওই কারেন্টের জন্য এই কপার যে পাইপটা, এই পাইপটা নিজে আবার একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। ওই ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে, এবং সেটা এই ম্যাগনেটটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে যার ভ্যালু হচ্ছে এফ ডি ইকুয়ালস টু কেডিভি। বুঝছো? তো এই আর কি আমাদের এখানে কেডি হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কি, মূলত এই ম্যাগনেটের সাথে অ্যাসোসিয়েটেড একটা কনস্ট্যান্ট, এবং ভি হচ্ছে এটা ভেলোসিটি। যত ভেলোসিটিতে মুভ করবে তত এর ফোর্সটা বাড়বে। এটাই মূলত একটা বোঝানো যায়। এখন কেটা কি করে আসবে? আমরা যে ভ্যালুগুলো জানি যে এফ ইকুয়ালস টু কিউ ভি, এটা যেটা ক্যালকুলেট করতে পারো এটা কতখানি ফোর্স এখানে হবে। এর মধ্যে সবকিছু কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তাই না? শুধুমাত্র ভি সরি বি কনস্ট্যান্ট, কিন্তু ভিটা শুধু এখানে ভ্যারি করতে পারে। স্যার তো কেটা কি? কে যে তুমি যদি এফ ইকুয়ালস টু কিউ ভি বি বলো তাহলে কিউ আর পি, বি ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে এর, তাই না? ভি হচ্ছে কিউ হচ্ছে চার্জ, এর মধ্যে কিউ আর বি মনে করো এর মধ্যে আছে, তাহলে ভিটা শুধু বাইরে থাকছে। যত ভেলোসিটি বাড়ছে তত এর উপরে ফোর্স বাড়ছে। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারলাম? আচ্ছা, তাহলে মূলত এটা একটা কনস্ট্যান্ট যেটার সাথে মাল্টিপ্লাই করবো আমরা শুধু ভেলোসিটি, যখন শুধু ভেলোসিটি ভ্যারি করছে তখন। তো বিটা আমরা বললাম যে এখানে কনস্ট্যান্ট, আসলে বি কনস্ট্যান্ট না, বি এখানেও ভ্যারি করছে, তবে বি এর যে ভ্যারিয়েশন এটা এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েশন এখানে মূলত হচ্ছে, কারণ এই একটা পয়েন্ট যদি নাও তাহলে ওই একটা পয়েন্টের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স সমান, কারণ এটা যদি ইউনিফর্ম স্পিডে যদি নিচে পড়ে, এটা ধরে নেওয়া হচ্ছে আর কি। তো তাহলে এই যদি অবস্থা হয় তাহলে উপরের দিকে আমরা একটা নেট একটা ফোর্স পাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই এফ ডি ইকুয়ালস টু এটা, এবং এই ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এটা মূলত এর ওয়েট যেটা আমরা এখানে থাকি। তাহলে এই পরিমাণ ওয়েট থেকে এই পরিমাণ ফোর্স বাদ চলে যাচ্ছে, ওয়েটও তো একটা ফোর্স, তাহলে এখান থেকে যদি এই পরিমাণ ফোর্স বাদ চলে যায় তাহলে এর ওয়েট কমে গেল। এর ওয়েট যদি কমে যায় তার মানে হলো এটা যত স্পিডে আগে পড়ছিল এর স্পিডটা এখন আস্তে আস্তে কমে যাবে। যত স্পিড বাড়তে থাকবে তত বেশি এটা আরো এই ফোর্সটা বাড়বে, এবং এর টোটাল স্পিডটা মূলত একটা কনস্ট্যান্ট স্পিডে নিচের দিকে পড়বে, এবং সেটা বাইরে পড়লে যে স্পিডে পড়তো তার থেকে কম। বুঝছো? তাহলে এখানে এটা লেনজিস ল এর একটা এক্সাম্পল কিভাবে কিভাবে হতে পারছে। এক্সাম্পলটা এভাবে যে এটা যে কারণে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি কারেন্ট তৈরি হচ্ছিল এই ম্যাগনেটটা নিচে পড়ার জন্য। এই নিচে পড়াটা বাধা দিতে হবে। এই বাধা দেওয়াটা কিভাবে হবে? এটা নিচে যখন পড়ছে তখন তার অপোজিট দিকে একটা তুমি ফোর্স যদি তৈরি করতে পারো তাহলে সেখান থেকে এটা মূলত বাধাপ্রাপ্ত হবে, এবং এই কারেন্টের ডিরেকশনটা ঠিক এভাবেই হয়ে গেছে আর কি। এখন চিন্তা করো এই কারেন্টের ডিরেকশনটা যদি এই দিকে না হয়ে ঠিক উল্টা দিকে হতো তাহলে ও কিন্তু আরো এটাকে অ্যাট্রাক্ট করতো, মানে আরো নিচের দিকে নামাতো, তাহলে আরো বেশি স্পিডে তখন সেই ম্যাগনেটটা নিচে পড়তো, যেটা কিন্তু আমাদের কনজারভেশন অফ ল, মানে কনজারভেশন অফ এনার্জির যে লটা এটা ভায়োলেট করতো। বুঝছো? এইটুকু কি ক্লিয়ার সবার কাছে? কনফিউশন থাকলে বলতে পারো, যে কোনো কনফিউশন থাকলে বলবো, কনফিউশন রেখে সামনে আগানোর মানে হয় না। বুঝতে না পারলে আমরা আবারও বোঝাবো, সমস্যা নেই। আচ্ছা, সম্ভবত কারো কনফিউশন নাই, তাহলে আমরা এর পরের ফিগারটা গেলে পরে একটু ক্লিয়ার হবে। এখানে দেখো একটা ওই লেন্সেস ল এর আহ, একটু ভিজুয়ালাইজেশন এখানে দেখানো হয়েছে আর কি। একটা ম্যাগনেট এই এন পোলটার নিচের দিকে নামানো হয়েছে একটা ক্লোজ লুপের কাছে। একদম প্রথম কন্ডিশন এখানে আমাদের কোনো নো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, ইন্ডিউসিং ফ্লাক্স। তাহলে আমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, এটা যদি কোনো চেঞ্জ এখানে না হয় প্রথমে, তার মানে এখানে কোনো ভেলোসিটি নাই, এটা আর এটা একদম রিলেটিভ ভেলোসিটি জিরো, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েশন নাই, তাহলে এখানে কোনো ইএমএফ জেনারেট হবে না, এবং এটাতে কোনো কারেন্টও ফ্লো করবে না। এখানে যেটা গ্রুপে কোনো কারেন্ট ফ্লো দেখানো হয়নি। তারপরে কন্ডিশন, এবার ম্যাগনেটটা আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে। ম্যাগনেটটা যদি নিচে নামানো হয়, আর একটু ম্যাগনিফাই করি, ম্যাগনেটটা যদি নিচে নামানো হয় তাহলে দেখো এখানে যখন নিচে নামাচ্ছি ওই সময়তে এটার ইন্ডুসিং ফ্লাক্স যেটা, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা এই কয়েলের সাথে বা এই ক্লোজ লুপের সাথে অ্যাসোসিয়েটেড যে ফ্লাক্স, এটা ভ্যারি করছে। এটা যদি ভ্যারি করে তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টের ফ্লো এর ডিরেকশন কোন দিকে হবে সেটা আমরা ওই যে লেফট হ্যান্ড রুল থেকে এটা জানি যে চার্জের যে ডিরেকশনটা ওইটাই মূলত কারেন্টের ডিরেকশন।
মানে আমাদের ওটার অপোজিটটা আর কি, কারণ চার্জ বলতে এখানে শুধু নেগেটিভ চার্জের উপরে আমরা ফোর্সটা এখানে ধরবো, পজিটিভ চার্জটা ধরে নেবো যে কনস্ট্যান্ট, পজিটিভ চার্জটা ওখানে মুভ করছে না, ল্যাটিসের মধ্যে আছে, যা মুভ করে শুধু নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন গুলো মুভ করে, কারণ এর মাস কম। যাক, তাহলে আমরা এই ফোর্সটা মূলত এই নেগেটিভ চার্জের উপর যদি কনসিডার করি, তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে আমরা যেটা পাই, এই ফোর্সটা তার অপোজিট দিকে যাবে, কারণ এটা নেগেটিভ চার্জ। তো যাই হোক, তাহলে আমরা এটা যখন এই দিকে যাচ্ছে, এটা চিন্তা করো, ওই যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে এটা যদি চিন্তা করো, ভি কোন দিকে বি কোন দিকে, তাহলে মূলত এই ডিরেকশনটা এইদিকেই হয়। এটা হচ্ছে ভি এর ডিরেকশন, বি চেঞ্জ হবে কোন দিকে, বি চেঞ্জ হবে এইদিকে, তাহলে ভি আর বি যে প্লেনে আছে এই ফোর্সটা হবে তার পারপেন্ডিকুলার। তাহলে ভি যদি এদিকে হয়, বি যদি এরকম কোন একটা ডিরেকশনে যদি হয়, তাহলে এই পারপেন্ডিকুলার হলো মূলত এই ডিরেকশনটা। এই ডিরেকশনে হয়, ওই ডিরেকশনে একটা পারপেন্ডিকুলার হয়, কিন্তু ওই ডিরেকশনে যাতে পজিটিভ পোলার যেত, পজিটিভ চার্জ গুলো এদিকে যেত আর কি, কিন্তু নেগেটিভ চার্জ যখন ফ্লো করছে যখন সেটা এইদিকে আসবে। তো এইদিকে যদি নেগেটিভ চার্জ ফ্লো করে, কারেন্ট এইদিকে যদি ফ্লো করে, তাহলে তুমি একটা এই কারেন্ট ফ্লোর জন্য ম্যাগনেটিক ফিল্ড পাবা। এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই যে রাইট হ্যান্ড রুল থেকে পাওয়া যাবে। এই দিক বরাবর যদি কারেন্ট ফ্লো করে, তারের এদিক বরাবর কারেন্ট ফ্লো করলে পারে বৃদ্ধাঙ্গুলি যদি এদিক দিয়ে ডান হাতের, তাহলে বাকি আঙ্গুলগুলো যে এদিক ডিরেকশন দেখায় সেটা হচ্ছে মূলত ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এইদিকে যদি তুমি এরকম ভাবে বৃদ্ধাঙ্গুলি রাখতে, তাহলে বাকি আঙ্গুলগুলো ঠিক এরকম ভাবে নিচ থেকে উপর দিকে উঠতো, তাহলে এইটা হলো আমাদের মূলত ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে হবে। তাহলে যখন নিচের দিকে নামছে তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এদিকে, আর এটা যে এর যে বিল্ট ইন যে ম্যাগনেটিক ফিল্ডটা তার ডিরেকশন কিন্তু এদিকে। তাহলে এটা একটাকে অপোজ করছে এবং সেখানে মূলত এরা বাধাপ্রাপ্ত হয়। তাহলে এটা আসার সময় বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপরে যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা চুম্বকটা যখন উপরের দিকে ওঠানো হবে, উপরের দিকে যখন ওঠানো হচ্ছে ওই সময় আমাদের ভি এর ডিরেকশন ওইদিকে, বি এর ডিরেকশন নিচের দিকে, এবং এর পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের মূলত ইয়েটা যাবে, কি বলে এটা, চার্জ গুলো যাবে। দেখো এটার জন্য যেরকম ডিরেকশন ছিল, এবার কিন্তু আমাদের এটা উল্টে যাবে আর কি, তুমি এটা চিন্তা করলে এটা পাবো আর কি। তাহলে ফ্লো যদি এদিকে চেঞ্জ হয়ে যায়, তাহলে এবার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন আবার এর সাথে এবার উল্টো হয়ে গেল। এবার যখন উপরে দিকে যাচ্ছিল তখন সেটা নিচের দিকে এখন এটাকে টানবে, কারণ এখানে আমাদের এবার এস পোল তৈরি হয়েছে। যেদিক থেকে দেখলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কারেন্ট ফ্লো মনে হবে, এটা দেখো ঘড়ি কাঁটার দিকে কারেন্ট ফ্লো, এই ঘড়ি কাঁটার দিকে হলে এটা এস পোল, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে পরে সেটা হয় এন পোল। যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হয়, এটা হয় এন পোল। এন পোলকে রিপালস করবে, কাছে আসার সময় একটা রিপালসিভ একটা ফোর্স এখানে পাচ্ছে। এদিক থেকে দেখলে পরে আমরা ঘড়ি কাঁটার দিকে কারেন্ট ফ্লো হতে দেখবো, এটা হচ্ছে মূলত আমাদের এস পোল তৈরি হবে সেখানে, এবং এস পোল এন পোলকে আকর্ষণ করবে, এটা দূরে যেতে বাধা দিবে। তাহলে এ ভি যখন আছে দুই ক্ষেত্রে বাধা পেলো আর কি। আবার যখন ভি নিচের দিকে হবে তখন আবার এটা রিভার্স ডিরেকশনে চলে যাবে আগের ডিরেকশনে আর কি, এবং তখন আবারও মূলত এই ইয়েটা মানে একই জিনিস আবার এখানে রিপিট হবে আর কি। তো আমাদের প্রথম এই এবিসি তিনটা পয়েন্ট আমাদের বুঝলে বাকিটা বোঝা হয়ে যাবে আর কি। আর যেটা হবে না সেটা হলো এখানে আমাদের যেদিকে কারেন্ট ফ্লো, যখন এটা নিচের দিকে নামাচ্ছি, এটা কারেন্ট ফ্লো যদি ওইদিকে হতো, এটা হবে না যদিও, কিন্তু ওইদিকে যদি হতো তাহলে কারেন্ট ফ্লো এদিকে হলে পরে ম্যাগনেটিক ফিল্ড আবার এদিকে হতো, যেটা কিনা এটাকে নিচের দিকে আরো টেনে নামাতো। যেটা আমাদের মনে হচ্ছে যে এখানে আরেকটা শক্তি আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, যেটা কিনা একে নিচের দিকে আরো টেনে নামাচ্ছে, যেটা কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করছে। এডিটা আমাদের এখানে সেটাই বোঝাচ্ছে আর কি। তো এই আমাদের লেনজেস ল, যেটা হচ্ছে আমাদের যে কোনো ম্যাগনেটিক ইন্ডাকশন, এটার যে ইনডিউসড কারেন্টের যে ডিরেকশন এটা হবে, এটা যে কারণে ফ্লো করছে ওই কারণটাকেই বাধা দেওয়া, যে কোনো ভাবে এটা বাধা দিলেই বাধা দিবে যেদিকে, ওই দিকে আমাদের মূলত ডিরেকশনটা নিতে হবে বা ডিরেকশনটা হবে আর কি। তো এতগুলো ফিগার তোমাদের আঁকাতে অসুবিধা মনে হলে তোমরা এই তিনটা ফিগার প্রথম এবিসি আঁকালে চলবে, আর এখানে এটা বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল এটা দিতে পারে, ছোট একটা ফিগার, এটা কোনো বড় কিছু না। তো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত লেনজেস ল? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে আগাই। আমাদের এবার একটু গুরুত্বপূর্ণ এবং মজার কিছু বিষয়। এবার হচ্ছে আমার কি সেলফ ইন্ডাকটেন্সের আমাদের ডেফিনেশন এখানে দিয়েছে আর কি, এটা ডেফিনেশন করাটা কেটে দিই। সেলফ ইন্ডাকটেন্স আমরা এখানে লিখি শুধু। আচ্ছা, তো সেলফ ইন্ডাকটেন্সটা কি, সেলফ ইন্ডাকশনটা কি আমাদের এটা আগে বুঝতে হবে। দেখো একটা ম্যাগনেটিক
ম্যাটেরিয়াল করি, একটা কয়েল আমরা এখানে কনসিডার করি, একটা কয়েল মনে করে এখানে আছে এবং তার সাথে একটা এসি সোর্স এখানে লাগানো আছে। কেউ কি কথা বলছো? তোমাদের কারো মাইক অন আছে, এটা একটু অফ করতে পারো কিছু না বললে। 22 সিরিজের 129, তারপরে জুবাইয়ের 22 সিরিজের 122। তোমাদের মাইকটা অন আছে, তুমি একটু অফ করতে পারো এটা, কথা না বললে। আচ্ছা, তাহলে সেলফ ইন্ডাকশনটা আমরা একটু আগে বুঝি। সেলফ ইন্ডাকশন হচ্ছে মূলত, দেখো এটা একটা কয়েল, এই কয়েলে তুমি যখন কারেন্ট ফ্লো শুরু করবা, এসি কারেন্ট যদি এখানে দিই, এসি কারেন্ট দিলে পরে এটা মূলত অল্টারনেটিং কারেন্ট, এটা বোঝায়। এটা তোমরা জানো এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট, এবং এর যে ডিরেকশনটা এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, এর ভ্যালুটাও প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। তো যাই হোক, আমাদের এখানে কারেন্টটা যখন ফ্লো করছে এর মধ্যে দিয়ে, তখন কারেন্টের ফ্লো ডিরেকশনটা এখানে দেখানো হচ্ছে যে রেড কালারের অ্যারো দিয়ে। এটার এই এসি কারেন্টের ডিরেকশন দেখানো হচ্ছে, যেটাকে প্রাইমারি কারেন্ট এখানে বলা হচ্ছে আর কি। প্রাইমারি কারেন্টের ডিরেকশন এই যে রেড কালার দিয়ে এই ডিরেকশনে দেখানো হয়েছে আর কি। তারপরে এটা যদি কারেন্ট এখানে ফ্লো করে, তাহলে এই কারেন্টটা যেহেতু প্রতি মুহূর্তে ভ্যারি করছে, এসি কারেন্ট এটা একটা, তাহলে এই ভ্যারি করার জন্য এখানে একটা ইএমএফ জেনারেট হবে। কেন জেনারেট হবে? কারণ কারেন্ট যদি ভ্যারি করে তাহলে সেখানে একটা ফ্লাক্সও ভ্যারি করবে। ফ্লাক্স ভ্যারি করার কারণে, যেহেতু এটা একটা ক্লোজ লুপ, তাহলে ক্লোজ লুপে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে এবং সেটার জন্য একটা ইনডিউসড কারেন্ট তুমি পাবা, যেটা কিনা এর অপোজিট ডিরেকশনে হবে। এখন এটা কেন এই ইনডিউসড ইএমএফ তৈরি হবে, এটা আমরা ইকুয়েশনটার দিকে তাকালে একটু বুঝতে পারবো। এখানে যখন তুমি কারেন্ট ফ্লো করছো, আমরা জানি যে কারেন্ট ফ্লো করলে এখানে একটা ফ্লাক্স পাওয়া যায়, ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যায়। এই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু যদি হয় 5e, এই 5e এটা হয় আই এর প্রপোর্শনাল। তুমি যত কারেন্ট ফ্লো করবা, এই 5e এর পরিমাণ তত বাড়বে। আইবি ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, প্রাইমারি কারেন্ট আই। যত কারেন্ট ফ্লো তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এই প্রপোর্শনাল সাইন যদি উঠিয়ে দাও, তাহলে একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টটা হলো এই যে কারেন্টটা যার মধ্যে ফ্লো করছে, যে কয়েলটার মধ্যে ফ্লো করছে, ওই কয়েলের একটা অ্যাসোসিয়েটেড প্রপার্টি, কয়েলের একটা নিজস্ব প্রপার্টি, যেটা হচ্ছে এল, যেটাকে আমরা বলি সেলফ ইন্ডাকটেন্স। এটা এই কয়েলটার মানে এই যে কনস্ট্যান্টটা আমরা যেটা বললাম, এটার নামই হলো সেলফ ইন্ডাকটেন্স। এটা কয়েলের নিজস্ব প্রপার্টি। কয়েলটা যদি চেঞ্জ করো, তাহলে এটা এল চেঞ্জ হবে। এই কয়েলটা যদি এখানে আছে 1 2 3 পাকের আছে, হ্যাঁ 3 পাকের একটা কয়েল, এটা যদি 3 পাকের কয়েলটা না হয়, এটা যদি 4 পাক হতো, 5 পাক হতো, মানে পাক সংখ্যা যদি চেঞ্জ করে দাও, এল চেঞ্জ হবে। এটা যদি ক্রস সেকশনাল এরিয়া, মানে এখানে যে ডায়ামিটারের কয়েল, ডায়ামিটারটা যদি চেঞ্জ করে দাও, তাও এল চেঞ্জ হবে। এর মধ্যে যদি কোনো একটা অন্য ধরনের ম্যাটেরিয়াল, মানে যেটা কিনা ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স আছে, এরকম কোনো একটা ম্যাটেরিয়াল যদি এর মধ্যে দাও, তাহলে এটার ফ্লাক্স মানে সেলফ ইন্ডাকটেন্স চেঞ্জ হবে, এই আর কি। তার মানে মূলত যে কয়েলটা যেভাবে আছে, ওটা যে কোনো একটা প্রপার্টি তুমি যদি চেঞ্জ করে ফেলতে পারো, তাহলে এটার এই এল এর ভ্যালুটা চেঞ্জ হবে। আর যদি কোনো কিছু চেঞ্জ না করো, একটা কয়েলের জন্য এটা সবসময় কনস্ট্যান্ট এল। তো 5e ইজ ইকুয়ালস টু এল আই। এল হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকটেন্স, আই হচ্ছে ওই কয়েলের মধ্যেকার প্রবাহিত কারেন্ট, এবং তার জন্য যে পরিমাণ ফ্লাক্স এখানে তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স, এটা হচ্ছে 5e, যেটা এই দুইটার গুণফলের সমান। এখন আমরা ইএমএফ যেটা জানি ফ্যারাডেজ ল থেকে, ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাইভ বাই ডিটি। তাহলে 5e এর ভ্যালুটা ওই উপর থেকে যদি এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি হয়, তাই না? এখানে এটা এলটা বাইরে চলে, এল যেহেতু আমাদের কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাচ্ছে, তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে আমরা এখানে দেখছি ইএমএফ জেনারেট হচ্ছে এই কারেন্ট চেঞ্জ করার জন্য। কারেন্ট যদি আমরা চেঞ্জ করি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি এখানে থাকে, তাহলে আমাদের মূলত ইএমএফ ইন্ডিউসড হবে। তো এখানে তাই হচ্ছে, আমাদের এটা একটা এসি কারেন্ট, এসি কারেন্ট হওয়ার জন্য এটা কারেন্ট প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই কারেন্টের ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে তো ইন্ডিউসড ইএমএফ তুমি পাবা। এই ইন্ডিউসড ইএমএফ পাওয়ার জন্য একটা কারেন্ট ফ্লো করবে, যেটা কিনা ইন্ডিউসড কারেন্ট, যেটা সবুজ কালারের অ্যারো দিয়ে এখানে দেখানো হয়েছে। তো একটা কারেন্ট ফ্লো করছিল উপর এইভাবে তোমার এই ডিরেকশনে, মানে আমরা এটাকে ক্লক ওয়াইজ ডিরেকশন যদি বলি, ক্লক ওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, যেটা কিনা প্রাইমারি কারেন্ট। আর ইনডিউসড কারেন্ট যেটা, এটা ফ্লো করছে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে দুইটা কারেন্ট একটা আরেকটাকে বাধা দিচ্ছে, তাই না? একটা কারেন্টের ফ্লো ডিরেকশন এদিকে, আরেকটা কারেন্টের ফ্লো ডিরেকশন এদিকে। তাহলে নেট ফ্লো কোন দিকে হবে? নেট ফ্লো কিছুটা কমে যাবে, বুঝছো তো? এটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? তাহলে নেট ফ্লো এটা কমে যাবে। তো এই যে এই ঘটনা যে ঘটছে, তুমি একটাই কয়েল, ওই একটা কয়েলেই কারেন্টের ভেরিয়েশন হওয়ার জন্য এটাতে আবার একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, এবং এটার যে নেট কারেন্ট, এই নেট কারেন্টটা কমিয়ে দিচ্ছে।
তাহলে নেট কারেন্ট যখন এরকম কমিয়ে দিল, তখন এই যে এই যে ঘটনাটা, এই নেট কারেন্ট কমিয়ে দেওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলছি হলো সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন কেন? কারণ এই একটাই কয়েলে কারেন্টের ভ্যারিয়েশন হওয়ার জন্য এখানে যে পরিমাণ ইনডিউসড ইএমএফ হচ্ছে, সেই ইনডিউসড ইএমএফটাকে আমরা বলছি ব্যাক ইএমএফ। ওই ব্যাক ইএমএফ এটার এসির যে ইএমএফ এটা থেকে বিয়োগ হয়ে যাচ্ছে এবং টোটাল কারেন্টটা মূলত এখানে কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকশন। আর এই যে কয়েলের সাথে অ্যাসোসিয়েটেড যে কনস্ট্যান্টটা, এটাকে আমরা বলছি সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকশন হচ্ছে একটা ঘটনা। ঘটনাটা কি? যে একটাই কয়েল, ওই একটা কয়েলে কারেন্টের ভ্যারিয়েশন হওয়ার জন্য এখানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হয়ে সেখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, যেটা আমরা ব্যাক ইএমএফ বলছি। ওই ব্যাক ইএমএফটা আমার যে প্রাইমারি ইএমএফ সেটাকে বাধা দিচ্ছে। এই ঘটনাটা হলো সেলফ ইন্ডাকশন। এবং কয়েলের প্রপার্টিটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, যেটা বোঝাচ্ছে যে কত বেশি এই ঘটনা ঘটবে, কত তীব্রভাবে ঘটনা ঘটবে। একজন বলছো ক্যান উই নো দ্য বুক নেম ইউ আর ইউজিং? এটা হচ্ছে তোমার হ্যালিডে রেজনিকের যে বইটা, সে বইটা থেকে মূলত এটা পড়ানো হচ্ছে এবং নেট থেকে কিছু নেওয়া, অনেক জায়গা থেকে এটা কালেকশন করা আর কি। কিছু অংশ পাবা হলো তোমার যে মুরুগেসনের বইয়ে, কিছু হচ্ছে হ্যালিডে রেজনিকের বইয়ে, বুঝছো? ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, মুরুগেসনের যে বই, তোমরা কি বইটার নাম শুনেছো কখনো? বা তোমাদের কাছে কি আছে? না স্যার। নাই? না স্যার। আচ্ছা, এটা না থাকলে নিতে পারো বইটা। এমনি বেশ ভালোই আর কি, বুঝে পড়ার জন্য বেশ ভালোই, স্যার নামটা সহজে বোঝা আরেকবার। যায়। এটা হচ্ছে তোমার আর মুরুগেসন। আমি কমেন্টে লিখে দিচ্ছি। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম বাই আর মুরুগেসন। হ্যাঁ, কমেন্টসে আমি এটা দিয়েছি, দেখো এই যে গ্রুপ চ্যাটে, এখানে তোমরা দেখে নিতে পারবো। এই বইটা থেকে আর একটা হচ্ছে তোমার হ্যালিডে রেজনিকের যে বই, সেটা এটা তোমরা জানো ফার্স্ট ইয়ারে। স্যার দেখা যায় না তো কমেন্ট। কমেন্ট দেখা যায় না? ও আচ্ছা, সরি। এবার মনে হয় দেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা এরপরে যাই। আমরা এখানে দেখো যে তাহলে এখানে সেলফ ইন্ডাকটেন্স যে ইয়াটা ভ্যালুটা, এটা তাহলে কেমন হয়? আমরা ইকুয়েশনটা যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে এল ইকুয়ালস টু মাইনাস ই ডিভাইড বাই ডিআই বাই ডিটি। তার মানে হলো যে এখানে ইউনিট রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি এখানে থাকে, তাহলে ওই ইউনিট রেট অফ চেঞ্জ অফ কারেন্টের জন্য একটাই কয়েলে, মানে ওই যে কয়েলে তুমি ইউনিট রেট অফ চেঞ্জ অফ কারেন্ট রাখবা, ওই একই কয়েলে যদি যে পরিমাণ ইন্ডুসড ইএমএফ তৈরি হবে, সেই ইএমএফ এর ভ্যালু হচ্ছে মূলত এল। আবারও বলছি, এখানে দেখো এই যে ইকুয়েশনটা, এটা তো বুঝতেই পারলা যে ফাই ইকুয়ালস টু ফাই প্রপোর্শনাল টু আই। তাহলে এখান থেকে আমরা যদি কনস্ট্যান্টটা নিয়ে আসি, তাহলে ফাই ইকুয়ালস টু এল আই। এই ভ্যালুটা আমাদের ফ্যারাডেজ ল এর ইকুয়েশনে ফাই এর জায়গাতে যদি বসে দিই, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি হয়। তো এখান থেকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে এল ইকুয়ালস টু মাইনাস ই ডিভাইড বাই ডিআই বাই ডিটি। তার মানে হলো যে কয়েলে কারেন্ট ফ্লো হচ্ছে, ওই একই কয়েলে ইউনিট রেট অফ কারেন্ট যদি আমরা এখানে ফ্লো করি, ইউনিট রেট অফ কারেন্ট যদি এখানে চেঞ্জ হয়, তাহলে তার জন্য যে পরিমাণ ইনডিউসড ইএমএফ এখানে তৈরি হবে, ব্যাক ইএমএফ যে পরিমাণ তৈরি হবে, সেটাই মূলত এল। বোঝা গেল কি? জি স্যার। আমি মানে ঠিক বুঝতে পারছি না যে তোমরা ক্লাসে রেসপন্স করছো না, বুঝতে পারছো কিনা তোমরা? স্যার সবাইকে এটা রেসপন্স তো করতে হবে। এটা তো ডিসি কারেন্টে এটা হবে না ঠিক না? সেলফ আচ্ছা, ডিসি ইন্ডাকটেন্স। কারেন্টের কথাটা আমি বলবো, এটা হ্যাঁ। এছাড়া বাকি সবাই আর সবাই চুপ কেন? কথা বলতে হবে সবাইকে। আমরা কোশ্চেন করব এখানে, কোশ্চেনে ভুল হতে পারে, সমস্যা নাই। কোশ্চেন অনেক সহজ কোশ্চেন হতে পারে, কোনো ব্যাপার না। যতখানি ইয়ে হোক, মানে যেখানে তোমাদের মনে প্রশ্ন জাগুক, এটা অবশ্যই কোশ্চেন করবো।
হ্যাঁ, তো ডিসি কারেন্টের কথা যেটা বললা, এটা আমরা এখানে দেখিয়েছি, এটা শুধুমাত্র এসি কারেন্টের জন্য দেখিয়েছি। ডিসি কারেন্টের জন্য কি হবে? ডিসি কারেন্টের জন্য তুমি যে এখানে ডিসি কারেন্ট দিতে, তাহলে কারেন্ট যখন সুইচ যখন অন করনি, এখানে কোনো কারেন্ট নাই। যখন সুইচ অন করলা, তখন কারেন্ট এখানে 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাবে, তাই তো? তাহলে 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যখন পৌঁছাচ্ছে, সেই সময় এটা একটা কারেন্টে চেঞ্জ হচ্ছে, এবং তার জন্য তুমি একটা ইনডিউসড ইএমএফ পাবা, একটা ব্যাক ইএমএফ এখানে তৈরি হবে, এবং ওইটুকু সময়ের জন্য এটা থাকবে। যখন এটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেল, তখন এই ডিসি কারেন্টটার কোনো চেঞ্জ নাই। ডিসি কারেন্টের চেঞ্জ না থাকার কারণে এটার কোনো ব্যাক ইএমএফ তৈরি হবে না, এবং যে সবুজ কালারের যে এই কারেন্টটা এখানে দেখানো হয়েছিল ইনডিউসড কারেন্ট, এটা হয়ে যাবে 0। এবং যতক্ষণ পর্যন্ত সুইচটা অন থাকবে এটা 0ই থাকবে। যখনই আবার ডিসি কারেন্টের সুইচটা অফ করবা, তখন এই কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে আবার 0-তে পৌঁছাবে। তো ওই সময়তে এটা আবার একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে, যেটা কিনা যে কারেন্টটাকে ব্যাক করছিল ও বলবে আবার তুমি ফ্লো করছিল, আবার ফ্লো করো। এরকম ডিরেকশনে এটা মূলত কারেন্টটা আবার তৈরি হবে। মানে যে তাহলে স্যার, ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, এই একই ডিরেকশনে আবার এটা, মানে এই অপোজিট ডিরেকশনে আবার এরকম কারেন্টটা ফ্লো হবে। তাহলে বুঝছো? ইনডিউসড কারেন্টটা আসলে রোধের মতো কাজ করতেছে। আহ এই কারেন্টের জন্য এটা একটা বাধা। ইনডিউসড কারেন্টটা এই প্রাইমারি কারেন্টের জন্য বাধা। রোধ মানে কিন্তু বাধা, কিন্তু তুমি যদি রোধের কথা বলো, তাহলে এটা আর একটা ডিভাইস হিসাবে আবার অনেকে মনে করে ফেলবে। এটা টার্মটা ঠিক না। আমরা, হ্যাঁ, এটা মিনিংটা তুমি যেটা মিন করছো সেটা ঠিকই, যে এটা ম্যাগনেটিক ইন্ডাকশন, মানে যে আমাদের প্রাইমারি কারেন্ট যেটা, ওই প্রাইমারি কারেন্টকে এই ইনডিউসড কারেন্টটা এটা বাধা দিচ্ছে, যেহেতু এটা ব্যাক ইএমএফ থেকে কারেন্টটা পাচ্ছি। বুঝছো? জি স্যার। ব্যাক জি ইএমএফ স্যার। মানে হলো এটা যে প্রাইমারি ইএমএফ, এটাকে বাধা দিবে। টোটাল ইএমএফ হচ্ছে তোমার এই ব্যাক ইএমএফটাকে বাদ দিয়ে যে ইএমএফটা পাবে, এটা টোটাল ইএমএফ হয়। আচ্ছা তাহলে স্যার। এটার একটা এক্সাম্পল তোমরা প্রতিনিয়ত দেখো, যখন তোমরা যে কি বলে, ট্রান্সফরমার। হ্যাঁ, ট্রান্সফর্মার তো আছে। তুমি যে কোনো লোড আর কি, যখন কারেন্ট বাসা বাড়িতে যখন কারেন্টের একটা প্লাগ তোমরা ইয়া করো, সকেটে দাও, ওই সময় তো একটা স্পার্ক হয়, দেখেছো কি এটা? জি জি স্যার। স্যার। প্লাগ দেওয়ার সময় তো একটা স্পার্ক হয়, যখন প্লাগটা খুলে ফেলো ওই সময় আর একটা স্পার্ক হয়, দেখেছো না? জি জি স্যার, কিন্তু স্যার। যতক্ষণ জি স্যার। পর্যন্ত জি স্যার। যতক্ষণ পর্যন্ত এই প্লাগটা ওর মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত স্পার্ক নাই। তো এই যে স্পার্ক যেটা হয়, এটা মূলত যে সেলফ ইন্ডাকটেন্স এর জন্য এটা স্পার্কটা হয়। যার ইন্ডাকটেন্স যত বেশি, এটার এই স্পার্কের পরিমাণ তত বেশি। কারণটা হলো, তুমি যখন কারেন্ট ফ্লো তৈরি মানে শুরু করলে, কারেন্ট প্লাগটা যখন তুমি দিচ্ছ, ওই প্লাগ দেওয়া মানে হলো আমাদের কারেন্ট ফ্লোটা কেবল শুরু হওয়া, একদম 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছানো। তখন হিউজ একটা চেঞ্জ হয়। এই চেঞ্জটা হওয়ার জন্য আমরা মূলত এখানে একটা ব্যাক ইএমএফ পাবো। ব্যাক ইএমএফটা অনেক স্ট্রং, এবং তার জন্য এটা কি করবে, ওই যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেটাকে বাধা দিবে। মানে এদিকে ইলেকট্রন গুলো যাচ্ছিল, আর আরেকটা ব্যাক ইএমএফ এর জন্য আরো একটা ইলেকট্রন আবার এদিকে আসবে, অনেক ইলেকট্রন ঝাঁকে এদিকে আসবে। দুই ইলেকট্রনের মধ্যে যখন সংঘর্ষ হবে, তখন মূলত আমাদের এখানে যে স্পার্কটা আমরা সেটা দেখতে পাই। এবং একই ঘটনা ঘটবে যখন তুমি প্লাগটা খুলে ফেলবা, তখনও এরকম ভাবে একটা ব্যাক ইএমএফ তৈরি হবে, এবং আগে কারেন্ট যেটা ফ্লো হচ্ছিল ওই কারেন্টটাকে বাধা দিবে, এবং তখনও একটা স্পার্ক এরকম ভাবে তৈরি হবে। তো এই সেলফ ইন্ডাকটেন্স যেটা, এটা মূলত এই কারণেই তৈরি হয়। মানে সরি, স্পার্ক যেটা, সেটা মূলত এই যে সেলফ ইন্ডাকটেন্স এর কারণেই মূলত হয়। এখন এই সেলফ ইন্ডাকটেন্স ফ্রি কয়েল বানানো যেতে পারে। এটা বানানোর উপায়টা কি? এটা বানানোর উপায় হলো যে কয়েলটাকে তুমি যখন এরকম একটা ডিরেকশনে পাকিয়েছো, এটা একটা ডিরেকশনে না দিয়ে এটাকে এই, যদি কয়েলটা পুরোটাই, মানে এই তারটাকে একদম দুই ভাঁজ করে নেওয়া হয়, এবং দুই ভাঁজ করে নিয়ে যদি আমরা এটাকে পেঁচাই, তখন সেটা আমাদের কোনো ধরনের সেলফ ইন্ডাকটেন্স থাকবে না। এটা আরেকবার একটু বলেন, বুঝতে পারলাম না। কোনটা? এই যে সেলফ ইন্ডাকটেন্সটা থাকবে না কিভাবে? হ্যাঁ, থাকবে না। আমি ওটারই একটা ফিগার নেওয়ার চেষ্টা করছি, একটু 1 মিনিট। এই ফিগারটা এখানে অ্যাড করা হয় না আর কি। স্যার, আমরা যে নতুন কয়েলটা হচ্ছে বানাচ্ছি, মানে যেখানে সেলফ ইন্ডাকটেন্স নাই, ওখানে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবো? ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ পাবা। ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই পাবা, কিন্তু দুইটা ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটার অপোজিট ডিরেকশনে হবে, এবং দুইটাই মানে একটা আরেকটাকে অপোজ করবে আর কি। সেটাই বলতেছি। তাহলে তো মানে ইকুয়ালি, মানে সব মিলিয়ে তো পাচ্ছি না। হ্যাঁ, টোটালি কিছু পাবা না, এটা ঠিক।
কি ব্যাপার, এত দেরি কেন? ছবিটা কি দেখতে পাচ্ছি এখন তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ছবিটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা। আচ্ছা, আমি আবার একটু ফিরে আসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগে দেখো এই কয়েলটা শুধুমাত্র একটা ডিরেকশন এরকম ভাবে পাকানো হয়েছিল। এখন এই কয়েলটা এরকম ডিরেকশন না পাকি টোটাল তারটাকে প্রথমে দুই ভাঁজ করে নেওয়া হয়েছে এবং দুই ভাঁজ করে নিয়ে ওই দুই ভাঁজ সহ একসাথে এরকম ভাবে পাকানো হচ্ছে এবং সেটা তারপরে এইভাবে দুইটা টার্মিনাল একই দিক থেকে বের হয়েছে। এখন এখানে যদি কয়েলে কারেন্ট ফ্লো করা হয় তাহলে এই কারেন্টটা মনে করো এদিকে ঢুকলো, যাচ্ছে এরকম ভাবে, যে আবার এখানে পুরোটা যে আবার এই ডিরেকশন থেকে আবার এটা ঘুরে উল্টা দিক দিয়ে এরকম ভাবে আসবে এবং তারপর উল্টা দিক দিয়ে যাবে। তো এই পাশাপাশি দুইটা তার, একটা কয়েলে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে আর একটা কয়েলে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে। তাহলে এটার জন্য যেদিকে ম্যাগনেটিক ফিল্ড, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক অপোজিট ডিরেকশনে। বুঝছো? ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এখানে যে পরিমাণ ফ্লাক্স এটাতেও সেই পরিমাণ ফ্লাক্স তৈরি হচ্ছে, চেঞ্জও হচ্ছে সেই একই পরিমাণে, কিন্তু এটার ডিরেকশনটা একটা আর একটার অপোজিট। তাহলে যখন ফ্লাক্সটা অপোজিট ডিরেকশনে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা যখন অপোজিট ডিরেকশনে হচ্ছে, তখন আমাদের এখানে নেট ম্যাগনেটিক ফিল্ড জিরো, নেট ম্যাগনেটিক ফিল্ডে জিরো, চেঞ্জও এখানে জিরো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যখন এখানে জিরো হচ্ছে তাহলে এই যে কয়েলটা, এই কয়েলের সাথে অ্যাসোসিয়েটেড যে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড এটা জিরো হচ্ছে এবং এখানে টোটাল ইনডিউসড কারেন্ট জিরো। এইভাবে তুমি সেলফ ইন্ডাকশনটা এখানে জিরো করতে পারো আর কি। এই ঘটনা বুঝতে পারলা কিনা? জি স্যার। আমাদের এখানে এই সেলফ ইন্ডাকশনটা হচ্ছিল মূলত একটাই কয়েল, ওই একটা কয়েলে কারেন্ট ফ্লো করছিল। কারেন্ট ফ্লোটা যদি কোনোভাবে চেঞ্জ হয়, চেঞ্জটা হতে পারে দুইভাবে। একটা হচ্ছে এসি কারেন্ট যদি হয় এটা অটোমেটিক্যালি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, আর একটা ডিসি কারেন্ট হলে সুইচ অন করার সময় অথবা সুইচ অফ করার সময়, এই দুই ক্ষেত্রে চেঞ্জ হয়। তো এই কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে তার জন্য এখানে একটা ব্যাক ইএমএফ তৈরি হয় এবং সেই ব্যাক ইএমএফ এর জন্য যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল তার অপোজিট ডিরেকশনে আর একটা ইনডিউসড কারেন্ট ফ্লো করে। ওই এই ফ্লো, যে ইনডিউসড কারেন্ট যে অপোজিট ডিরেকশনে ফ্লো করছে, এই ঘটনাটা আমাদের সেলফ ইন্ডাকশন। এবং কত বেশি স্ট্রং হবে কারেন্টটা এটা মূলত এর সেলফ ইন্ডাকটেন্স থেকে পাওয়া যাচ্ছে। যত বেশি সেলফ ইন্ডাকটেন্স, এটার ইনডিউসড কারেন্টের ভ্যালুটা তত বেশি হবে, কারণ এর ইএমএফটা তত বেশি এবং এখানে এর বাধাটাও তত বেশি হবে কয়েলে। আর এটা যদি আমরা এই সেলফ ইন্ডাকশনটা যদি এখানে ফ্রি করতে চাই, এটা যদি বাদ দিতে চাই, তাহলে আমাদের কয়েলটাকে একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে। আমরা এটাকে দুই ভাগ, মানে এটাকে সম্পূর্ণ তারটাকে আবার মানে হাফ করে নিয়ে ডাবল করে নিব। ডাবল করে নিয়ে ঠিক এইভাবে যদি দুইটা তারকে একসাথে পেঁচানো হয়, এভাবে যদি কয়েলটা তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তারটাই একটা কয়েলে কারেন্টের যে ডিরেকশন হবে তার পাশের তারটাই অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে এবং একই সাথে অপোজিট ডিরেকশনে হবে এবং টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড এটার ভ্যালুটা এখানে জিরো হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জও এখানে জিরো হবে এবং নেট যে ইএমএফটা এখানে মানে ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউসড যে ইএমএফটা এটা এখানে থাকবে না, কারণ এখানে নেট ম্যাগনেটিক ফিল্ডে কোনো ভ্যারিয়েশন এখানে হচ্ছে না আর কি। এভাবে আমরা ইনডিউসড ফ্রি সেলফ ইন্ডাকশন ফ্রি কয়েল আমরা এখানে তৈরি করতে পারি এভাবে। এবং এভাবে হিটার গুলো যদি দেখো, যেটা হাই এফিসিয়েন্ট যে হিটার, সেখানে শুধুমাত্র এই যে জুল হিটিং বা এই যে রেজিস্টিভ হিটিংটা কাজে লাগানো হয়, সেক্ষেত্রে এরকম ধরনের কয়েল বাঁধা হয় আর কি। দুইটা কয়েল এরকম ভাবে মানে পাশাপাশি নিয়ে তারটা নিয়ে এভাবে বাঁধা হয়, যাতে করে শুধুমাত্র রেজিস্টিভ হিটিং এর জন্যই কারেন্টটা এখানে বাধাপ্রাপ্ত হয়। এই ইনডিউসড ইএমএফ এর জন্য মানে ব্যাক ইএমএফ এর জন্য যেন বাধাপ্রাপ্ত না হয় আর কি। এভাবে কয়েলগুলো এরকম ভাবে ডিজাইন করা হয় আর কি। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স এটা খুবই ভালো একটা জিনিস, আমরা এটা সবসময় কাজে লাগাই। এই যে সেলফ ইন্ডাকটেন্স যেটা বললাম, এই সেলফ ইন্ডাকটেন্সটা আমাদের কাজের জন্য এক ধরনের বাধা। এটা আমরা চাই না, সেলফ ইন্ডাকটেন্স এটা আমরা চাই না। এটা যত মিনিমাইজ করা যায় তত আমাদের ভালো, কারণ এটা আমাদের মানে কারেন্ট ফ্লো বাধা দিচ্ছে আর কি। এটা যত কমানো যাবে এটা আমাদের ডিভাইসের এফিসিয়েন্সি তত বাড়বে। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স এটা আমরা চাই, এটা চাই যে যত বেশি হোক তত ভালো। কেন চাই? কারণ মিউচুয়াল ইন্ডাকটেন্স ওই একই রকম জিনিস। আমাদের রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি থাকে তাহলে ইএমএফ জেনারেট হয়। তো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থাকলে ইএমএফ জেনারেট হয়। আগে ছিল ওই একই কয়েলে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যে কয়েলে তৈরি হচ্ছে, ওই একই কয়েলে আমাদের ইনডিউসড ইএমএফটা যদি তৈরি হয়, এটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। আর রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যে কয়েলে থাকবে তার পার্শ্ববর্তী কোনো একটা কয়েলে যদি আমাদের এই ইএমএফটা জেনারেট হয়,
তাহলে এটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকটেন্স। কেন এটা তৈরি হচ্ছে এরকম ভাবে? কারণ একটা কয়েলে যদি তুমি আই ভ্যারি করতে পারো কোনোভাবে, তাহলে এর পাশের কয়েলে, ওই কয়েলে আই ভ্যারি করার জন্য এর পাশের কয়েলে এর যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এটা চেঞ্জ হবে। এই ফ্লাক্সটা চেঞ্জ হওয়ার কারণে এখানে একটা ইএমএফ ইন্ডিউসড হবে এবং একটা কারেন্ট ফ্লো করবে, যেটা ইন্ডিউসড কারেন্ট আর কি, এবং সেটা এই কয়েলের এই কারেন্ট ভ্যারি করার জন্য হচ্ছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই কয়েলের যে ফ্লাক্স, এটা যদি আমরা 5e বলি, তাহলে ফ্লাক্স 5e ইজ প্রপোর্শনাল টু আই। ফ্লাক্সটা হচ্ছে আই এর প্রপোর্শনাল। এই কয়েলে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই আই এর প্রপোর্শনাল হচ্ছে এটা। এবং এই আইটা প্রপোর্শনাল যদি উঠিয়ে দাও, তাহলে একটা কনস্ট্যান্ট আছে যেটা হচ্ছে এম। এমটা এবার কার উপর নির্ভর করে? এম আমরা এখানে দেখেছিলাম যে আগের কন্ডিশনে আমাদের এখানে ছিল এল। আগের কন্ডিশনে দেখো এই পজিশনে ছিল এল, যেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওটা যে কয়েলে কারেন্ট ফ্লো হচ্ছে ওই কয়েলের নিজস্ব প্রপার্টি, এটা আশেপাশে কোনো কিছুর উপরে এটা এখানে ডিপেন্ড করছে না আর কি, এই কয়েলটা যতক্ষণ ভ্যারি না করছে। কিন্তু এখানে যেটা হলো, এই ওই একই জায়গাতে এখন আসছে হলো এম। তো এম হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স বলা হচ্ছে এটাকে। এটা হচ্ছে আমাদের এই ঘটনাটা মিউচুয়াল ইন্ডাকশন। এই কয়েলে কারেন্ট ফ্লো চেঞ্জ করার কারণে এই কয়েলে আমাদের ইন্ডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, এটা মিউচুয়াল ইন্ডাকশন। এবং এটার যে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখন এটা কি বোঝাচ্ছে? এই মিউচুয়াল ইন্ডাকটেন্স বোঝাচ্ছে হলো যে এটা এই কয়েলে তুমি যদি ইউনিট কারেন্ট চেঞ্জ করো, তাহলে এখানে কত স্ট্রংলি ইএমএফটা জেনারেট হচ্ছে। এখন এই এমটা কার কার উপর নির্ভর করবে? এটা হচ্ছে কয়েল অন, এটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল, এটাকে আমরা বলবো সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েলে যদি কারেন্ট ফ্লো চেঞ্জ করি, তাহলে সেকেন্ডারি কয়েলে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এরকম ধরনের ঘটনা তোমরা কোথায় দেখেছো? ট্রান্সফরমার। ট্রান্সফরমারে। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ট্রান্সফরমারেই মূলত এই ঘটনাটা ঘটে। এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা অনেক বেশি করতে চাই, তাহলে আমাদের ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ বাড়বে, এই ফ্লাক্সের লসটা কমবে। ফ্লাক্স লিঙ্কেজ মানে হলো এই ফ্লাক্স গুলা, এটা যেটা এখানে তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণটা এই কয়েলে যেটা লিঙ্কড হয়, মানে প্রত্যেকটা ফ্লাক্স লাইনের জন্য আমরা যদি এখানে ভ্যারিয়েশনটা মানে ধরতে পারি, এটা হচ্ছে আমাদের ফ্লাক্স লিঙ্কেজটা ম্যাক্সিমাম তখন বলতে পারবো আর কি। আর যদি এখানে ফ্লাক্স এখানে ভ্যারি করলো কিন্তু ওই ফ্লাক্স লাইনটা এর মধ্যে দিয়ে আসলোই না, তাহলে ওই ফ্লাক্সটা এটার কোনো ইনডিউসড ইএমএফ এ অংশ নিচ্ছে না, এটাকে আমরা বলি ওই ফ্লাক্সটুকু লস হয়েছে আর কি। তো আমরা এই এমটা ভ্যারি করতে পারি কিভাবে? এই কয়েলের যদি নাম্বার অফ টার্ন যদি বাড়াও তাহলে এমটা বাড়বে, এটা যদি নাম্বার অফ টার্ন বাড়াও তাহলে এটা এম বাড়বে, এটা যদি ডিস্টেন্স কমাও তাহলে এম বাড়বে, ডিস্টেন্স বাড়ালে পরে এম কমবে, বুঝছো? এরকম ভাবে আর কি। তার মানে হলো ট্রান্সফরমারের জন্য যে আমরা যেসব বিষয়গুলো দেখি, এখানেও এই এমটা মূলত সবগুলো বিষয়ের উপরই নির্ভর করে। এবং এটা মিউচুয়াল কেন বলছি? এটা পাশাপাশি একটা পাশে আর একটা রাখার কারণে আমরা মূলত এই ইন্ডাকশনটা পাচ্ছি, এবং এটা আমরা মিউচুয়াল ইন্ডাকশন বলছি এটাকে। যাই হোক, তাহলে এখন এই 5 এর যে ভ্যালুটা, এটা যদি আমাদের ইয়ের ইকুয়েশনে বসাও, ফ্যারাডে ল ইকুয়েশনে যদি বসাও, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই টি, এখানে হলো এম ডিআই বাই ডিটি, এটা তো বুঝতে পারছো আগের মতো। এটা এম থেকে গেছে। তাহলে এই এম ইকুয়ালস, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো মাইনাস ই ডিআই বাই ডিটি। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? এম ইকুয়ালস টু মাইনাস ডি বাই, এটাকে আমরা তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? যে কোনো একটা কয়েলে কারেন্ট ফ্লো যদি মানে ইউনিট রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ফ্লো যদি থাকে, তাহলে এর পার্শ্ববর্তী কোনো একটা কয়েলে যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে, এটাকে আমরা বলি ওই দুইটা কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই মিউচুয়াল ইন্ডাকটেন্স হয় দুইটা কয়েলের মধ্যে, এটা কখনো সিঙ্গেল কয়েলের প্রপার্টি না। এম মিউচুয়াল ইন্ডাকটেন্স এটা অবশ্যই দুইটা কয়েলের প্রপার্টি আর কি। এটা শুধু, এটা কখনো একটা কয়েলের প্রপার্টি না। কিন্তু যখন আমরা এল বলবো, এই এলটা হচ্ছে একটা কয়েল, জাস্ট এই একটা কয়েলের প্রপার্টি, এটা আশেপাশে অন্য কোনো কয়েলের উপর এটা নির্ভর করবে না। তার মানে এখানে কোনো মিউচুয়াল ইন্ডাকটেন্স নাই, শুধুমাত্র সেলফ ইন্ডাকটেন্স আছে। যখন তুমি এই কন্ডিশনটা বলছো, এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স তো আছেই, এখানে সেলফ ইন্ডাকটেন্সও আছে। এই ঘটনা তোমার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তার মানে হলো আমাদের এখানে যেটা একটা কয়েল আছে, ওই একটা কয়েলে কারেন্ট ভ্যারি করছে, তার মানে এখানে অবশ্যই সেলফ ইন্ডাকটেন্স আছে, এবং তার পাশে একটা কয়েল আছে বলে এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সও আছে। স্যার আমরা কি তো ওই হ্যাঁ বলো। ওই যে সেলফ ইন্ডাকটেন্স কে জিরো করে ওই যে উপরে যে কয়েলটা বানানো হয়েছে ওভাবে কি এই হ্যাঁ মিউচুয়াল হ্যাঁ, ইন্ডাকটেন্স করতে আচ্ছা, পারবো? হ্যাঁ, এটা একটা ভালো একটা পয়েন্ট হলো, আমরা সেলফ ইন্ডাকটেন্স জিরো করে মিউচুয়াল ইন্ডাকটেন্স পেতে পারি কিনা। হ্যাঁ, আমরা সেলফ ইন্ডাকটেন্স জিরো করে মিউচুয়াল ইন্ডাকটেন্স এখানে আহ, পাওয়া একটু সমস্যাই আর কি, প্রবলেম, হবে না এটা স্যার। পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ এখানে নেট ম্যাগনেটিক ফ্লাক্স যদি এখানে জিরো হচ্ছে, ওই একটা কয়েলেই আমাদের এখানে এই যে ফ্লাক্সের যে ভ্যারিয়েশনটা এটা জিরো হচ্ছে, তাই না? তো তুমি যদি একদম কমপ্লিটলি জিরো করে ফেলতে পারো, তাহলে এখানে কোনো ধরনের মিউচুয়াল ইন্ডাকশন EMF পাওয়া যাবে না, পাওয়া জিরো পাওয়া যাবে আসবে। না, জিরো আসবে। এখন এটা আরেকটা বিষয় হলো, এটা দুই ঘটনা ঘটতে পারে। এই যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা তুমি জিরো কোথায় করবা?
একটা কি তুমি মানে সরি, সেলফ ইন্ডাকটেন্স জিরো কোথায় করবে, প্রাইমারি কয়েলে না সেকেন্ডারি কয়েলে? যদি প্রাইমারি কয়েলের জন্য যদি বলো তাহলে এখন যে কথাটা বললাম সেটা ঠিক আছে, কিন্তু যদি সেকেন্ডারি কয়েলের জন্য যদি বলো তাহলে কিন্তু এটা ঠিক নাই। কারণ প্রাইমারি কয়েল যদি তুমি ওরকম ধরনের পার্কটা ডাবল করে দিয়ে এরকম ভাবে উইন্ডিং করো, তাহলে এখানে সেলফ ইন্ডাকটেন্স জিরো, মিউচুয়াল ইন্ডাকটেন্সও জিরো হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ডারি কয়েলে করলে, প্রাইমারি কয়েলে যদি এরকম অ্যারেঞ্জমেন্ট না করো, তাহলে এখানে ফ্লাক্স যদি ভ্যারি করছে, তাহলে সেকেন্ডারি কয়েলেও ওই ফ্লাক্স ভ্যারি করার কারণে তুমি কারেন্ট পাবা, কিন্তু এখানে আবার সেলফ ইন্ডাকটেন্স জিরো, এই কয়েলের সেলফ ইন্ডাকটেন্স আবার জিরো। বুঝছো? সেকেন্ডারি কয়েলে করলে পারে পাওয়া যাবে, কিন্তু প্রাইমারি কিন্তু কয়েলে স্যার এটা আবার পাওয়া যাবে। সেকেন্ডারি কয়েলের তো কোনো সেলফ ইন্ডাকটেন্সই নাই। সেলফ ইন্ডাকটেন্স এখানে যে কারেন্ট ফ্লো করছে যখন, ওই কারেন্ট ফ্লো করছে যখন ওইটা, হ্যাঁ, এটা শেষ এটা সেন্সে তো এখানে সেলফ ইন্ডাকটেন্স নিজের তুমি তো নাই। কোনো হ্যাঁ সেলফ নিজের, হ্যাঁ, ইন্ডাকটেন্স। সেটা এটা নাই আর কি। জি স্যার। বুঝলে কি? এটা মানে এখানে তুমি এরকম ভাবে করলে পরে এটা কোনো এফেক্ট পড়বে না, তুমি এখানে কারেন্ট ফ্লো অবশ্যই পাবা সেকেন্ডারি কয়েলে, কিন্তু এই প্রাইমারি কয়েলে করলে পরে এটা এফেক্ট পড়বে এবং তুমি এখানে এফেক্টিভলি কোনো কারেন্টই পাবা না পরে। ক্লিয়ার স্যার হলো কি? হ্যাঁ, একটা ভালো পয়েন্ট হলো সেটা, আমি এভাবে চিন্তা করিনি আগে। কারণ স্যার সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স এর মধ্যে একটা সম্পর্ক আছে, m = L2। তো এই ক্ষেত্রে সে যদি সম্পর্ক n আছে এর মান অবশ্যই। যদি শূন্য হয় তাহলে m এর মান অবশ্যই শূন্য আসবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই আসবে। ওটা ইকুয়েশন থেকে বলা যায়, আর এটা আমাদের মানে এমনি ফিজিক্যাল ফিনোমেনা থেকে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তোমাদের ক্লাসের সময় শেষ, আমরা আরেকটু আগাবো নাকি শেষ করবো আজকে? সলিনয়েডটা বলি না, সলিনয়েডটা বললে আমাদের এটা অনেকখানি আগে থাকবে। সলিনয়েড তোমরা চিনো, আমাদের ওই যে ফার্স্ট ল্যাবে তোমাদের এক্সপেরিমেন্ট কি শুরু হয়েছিল? কুণ্ডলিত তার না স্যার। ফার্স্ট ইয়ার ল্যাবে কোনো এক্সপেরিমেন্ট শুরু হয়নি, ল্যাবে ডিসকাশনও শুরু হয়নি না? না আচ্ছা, তো ডিসকাশন যখন শুরু হবে ওই সময়তে দেখবা যে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং এর কথা শুনবা, ডিটারমিনেশন অফ স্টিফনেস কনস্ট্যান্ট অফ ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, এই জাতীয় কোনো একটা নামে একটা এক্সপেরিমেন্ট পাবা। তো এখানে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিংটা কি? এক ধরনের কুণ্ডলিত এরকম পেঁচানো একটা তারের একটা স্প্রিং, যেটা ফ্ল্যাট বলা হচ্ছে। এটা ফ্ল্যাট বলার কারণ আছে, এটা পারপেন্ডিকুলার মানে এর ডিরেকশনের সাথে এর যে এরিয়াটা এটা পারপেন্ডিকুলার হয়, এটা ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, এখন এই যে স্পাইরাল স্প্রিং কেন বলা হচ্ছে, এরকম ভাবে স্পাইরাল করে এরকম ভাবে করা হচ্ছে, ওই একই রকম ভাবে এই ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং এর মতোই যেটা একটা মানে ওয়্যারকে যদি এরকম ভাবে পেঁচাও, এটাকে আমরা সলিনয়েড বলতে পারি। তো এটা যদি সলিনয়েড হয়, তাহলে ওই ফার্স্ট ইয়ার ল্যাবে যে এক্সপেরিমেন্ট করবা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, তাহলে সেটাও কি একটা সলিনয়েড বলবো আমরা? তোমাদের কি মনে হয়? স্যার ওটাও তো সলিনয়েডই হচ্ছে। ওটাও সলিনয়েড মনে হচ্ছে, কিন্তু পার্থক্য একটা আছে। পার্থক্যটা হলো এটা যে আমাদের যে এই তারটা এখানে পেঁচানো হয়েছে, সেই তারটা এটা মানে তোমার ওপেন তার না, এটার উপরে একটা এনামেলড একটা কোটিং দেওয়া আছে, মানে নন কন্ডাক্টিং একটা ম্যাটেরিয়ালের কোটিং এর উপরে দেওয়া থাকে। এই কয়েলটা যদি এর সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে এখানে কোনো ধরনের সমস্যা নাই, কারণ এটা কোটিং দেওয়া আছে নন কন্ডাক্টিং একটা ম্যাটেরিয়ালের, এখানে কারেন্ট ফ্লো কোনো বাধাপ্রাপ্ত হবে না, বা একটা ওই ক্রস সেকশনাল বা এই ডিরেকশনে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু আমরা ওই ফার্স্ট ল্যাবে যেটা এক্সপেরিমেন্ট করবা, ওখানে কোনো ধরনের এরকম নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালে কোটিং দেওয়া নাই, তাহলে এটার কারেন্ট ফ্লো এই ডিরেকশনতে হবে, এই ডিরেকশন মানে একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে এরকম ভাবে কারেন্ট ফ্লো হতে পারে। তো সেই কারণে এটাকে আমরা সলিনয়েড বলবো না, কিন্তু এটাকে যদি তুমি কোটিং দিয়ে ফেলতে পারতে তাহলে এটাকেও আমরা সলিনয়েড বলতে পারতাম। মানে ফার্স্ট ল্যাবে যে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং এর কথা বলছি, ওই স্প্রিং এর তারগুলোকে সম্পূর্ণটা যদি কোটিং দিয়ে ফেলা সম্ভব হতো, অথবা যদি এরকম ভাবে ফাঁকা ফাঁকা রেখে যদি এরকম ভাবে স্প্রিংটা তৈরি করা হতো, তাহলে এটাকেও আমরা আহ, এরকম সলিনয়েড বলতে পারতাম আর কি। সলিনয়েড আর কিছুই না, সলিনয়েড হলো এরকম মানে তোমার এই এনামেলড একটা তারকে মানে এরকম অন্তরিত বা এরকম ভাবে ইনসুলেটেড করা আছে, এইরকম ইনসুলেটেড করে একটা তারকে যদি এরকম ভাবে পেঁচানো হয়, যার এই যে নাম্বার অফ টার্ন এদিকে এটা মানে এই ক্রস সেকশনাল এরিয়া থেকে এদিকে মূলত মানে এই লেন্থ একটু বেশি হয়, এরকম ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা মূলত সলিনয়েড। মানে সলিনয়েডের টার্মটা অনেক ক্ষেত্রে অনেক ভাবে ব্যবহার করা হয় আমাদের ফিজিক্সে। সলিনয়েড হলো মূলত এটা। এটুকু তোমার কাছে ক্লিয়ার কিনা? সলিনয়েডের কাজটা কি? আমরা যদি এখানে কারেন্ট ফ্লো করি তাহলে এটা একটা ম্যাগনেটে রূপান্তরিত হয়, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক, মানে ইলেকট্রোম্যাগনেট এটাকে আমরা বলতে পারি আর কি। এবং এর মধ্যে তুমি যদি কোনো একটা ম্যাগনেটিক কোর যদি এর মধ্যে ইনসার্ট করো, তাহলে এর যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা আরো স্ট্রং হয়। এই হচ্ছে সলিনয়েডের কাজ। এবং এটা যদি এরকম ভাবে ক্রস সেকশনাল যদি মানে ক্রস সেকশনাল বলছি, এটা যদি পারপেন্ডিকুলার এরকম ভাবে কেটে ফেলা হয় তাহলে এটা দেখতে ঠিক এরকম হবে, এবং যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এভাবে ভ্যারি করবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন এই যে সলিনয়েড এর মাঝে মানে যতক্ষণ পর্যন্ত ভিতরে আছো একদম
প্যারালাল এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে পাওয়া যাচ্ছে। যখনই বাইরে যাচ্ছে ফিল্ড গুলো কিন্তু আর ইউনিফর্ম নয়, এটা ছড়িয়ে যাচ্ছে আর কি। এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা সলিনয়েডের ভিতরে একদম পেতে পারি। এটা একটা। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বলো, তাহলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সলিনয়েডটা একটু ভিন্নভাবে বলা হয়। সলিনয়েড ভালভ তারা মনে করে আর কি। এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন, এটা তোমাদের দিতেই হবে এমন কোনো কথা না। এটা দিলে ভালো, না দিলেও আমাদের এখানে কোনো প্রবলেম নাই আর কি। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য যে সলিনয়েড বলতে আমরা এরকম ফিজিক্সে বুঝি, এবং সেটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তারা সলিনয়েডকে ঠিক এরকম ভাবে একটা ভালভ হিসেবে চেনে। এই যে এই ডিভাইসটাকে তারা সলিনয়েড বলে। এর মধ্যে সলিনয়েড আছে, কিন্তু সলিনয়েডটা মূলত এই যে এখানে যে এরকম ভাবে সোনালী কালার যেটা দেখছি, এটা মূলত এরকম ভাবে অনেকগুলো তার এরকম ভাবে পেঁচিয়ে একটা সলিনয়েড এখানে তৈরি করা হয়েছে, এবং তার মধ্যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এখানে ঢুকিয়ে দেওয়া আছে। যদি এখানে কারেন্ট ফ্লো করে তাহলে ওই সলিনয়েডটা নিজে একটা ম্যাগনেটে রূপান্তরিত হবে, এবং যে পার্মানেন্ট ম্যাগনেট যেটা, ওই পার্মানেন্ট ম্যাগনেটের জন্য এখানে একটা আর্মেচার, এটা হয় ডানে যাবে অথবা বামে আসবে, এরকম ঘটনা ঘটে আর কি। তো তুমি যখন কারেন্ট ফ্লো করছো তখন এটা ডানে চলে গেল, ডানে গেলে পরে এই লকটা এটা যদি আরো বের হয়ে আসে, তাহলে এটা একটা ডোর লক হিসাবে কাজ করবে সলিনয়েড। এটা মূলত যে তোমার যে অটোমেটিক ডোর লক, এটা বানানো যেতে পারে বিভিন্ন প্রজেক্ট ইলেকট্রনিক্স এ যারা হবি আছে তারা বানাতে পারো আর কি। যে সামনে দাঁড়ালে পরে একটা দরজা খুলে যাবে, বা সামনে দাঁড়ালে একটা দরজা বন্ধ হয়ে যাবে, এই ঘটনাগুলো মূলত এরকম ধরনের সলিনয়েড দিয়ে তৈরি করা হয়। তো এইরকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সলিনয়েড মূলত একটা ডিভাইস যেটা কিনা আহ, এভাবে কাজ করে আর কি। কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে সলিনয়েড হলো একটা পেঁচানো এরকম ভাবে একটা তারকে আমরা সলিনয়েড বলি, যেটা কিনা একটা ইনসুলেটেড একটা কোটিং এর উপরে দেওয়া আছে। তো সলিনয়েড পর্যন্ত আমাদের থাক, আমাদের সময় অনেকখানি পার হয়ে গেছে, 7 মিনিট। আমরা সামনের ক্লাসে আবার এখান থেকে শুরু করব। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, অথবা আমরা মিটিং শেষ করি আর কি। তো ঠিক আছে, এবার সম্ভবত কারো কোনো কোশ্চেন নাই। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।